হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। নাও আজকে আমরা ক্লাস 7 এ পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেই চ্যাপ্টার থেকে বেসিক্যালি সিমেন্টের যে টপিকটা আছে সেটা নিয়েই আজকে আমরা ক্লাস শুরু করব। ওকে, তো স্টুডেন্ট ফার্স্টে দেখো এখানে সিমেন্ট বলেছে। তো সিমেন্ট বেসিক্যালি কি, আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে বাড়ি তৈরির উপাদান বা যে কোনো এই ধরনের উপাদান যেগুলো সাধারণত ইট বালি টঞ্চিপ এগুলো দিয়ে তৈরি করতে হয়, এই ধরনের উপাদানগুলোর মধ্যে সিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা ছাড়া পুরো যে গঠনটা সেটা কখনোই সম্ভব না, তাই না? তো এটা, তো দেখো আধুনিক নির্মাণ শিল্পের একটি প্রধান উপাদান হলো সিমেন্ট। তো এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আধুনিক নির্মাণ শিল্পের একটি প্রধান উপাদান হলো সিমেন্ট। আমাদের চারপাশে সিমেন্টের বহু জিনিসই আমরা দেখতে পাই। নিচের তালিকা তোমার জানা আরো জিনিসের নাম লেখো। তো এখানে আমরা বেশ কিছু নাম নিচে এখানে লিখতে পারি। প্রথম যেটা সব থেকে ভাইটাল দিয়ে দিয়েছে সেটা হচ্ছে বাড়ি। বাড়ি ছাড়া এছাড়া আরো অন্যান্য বিভিন্ন ধরনের পাত্র, ঠিক আছে, সিমেন্টের তৈরি পাত্র ব্যবহার করা হয়। তো বিভিন্ন সিমেন্টের পাত্র তৈরি করা হয় এবং এগুলো যেহেতু অনেক শক্ত হয় এবং অনেক দিন পর্যন্ত এটা অক্ষত অবস্থায় থাকে, সেই কারণে এগুলো ব্যবহার করা হয়। ওকে, এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে যে সিমেন্ট কি কোনো একটা রাসায়নিক পদার্থ? অবশ্যই এটা একটা ভাইটাল কোয়েশ্চেন যে সিমেন্ট কি সত্যি কোনো রাসায়নিক পদার্থ, এটা কিভাবে তৈরি হয়। আমাদের অনেকেরই কিন্তু ধারণা যে সিমেন্ট কিন্তু তৈরি হয় আসলে পাথর থেকে, তাই না? যে পাথরকে গুঁড়ো করে তারপরে সেখান থেকে সিমেন্ট তৈরি হয়। কিন্তু দেখো পাথরকে গুঁড়ো করে যদি সিমেন্ট তৈরি হতো তাহলে কিন্তু রেল লাইনে বা তার রেল লাইনে যে বড় বড় পাথর সেগুলো বা তার থেকে ছোট ছোট যেগুলোকে টনচিপ বলা হয়, তো সেই যে ছোট ছোট পাথর এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু সিমেন্ট তৈরি হতো। কিন্তু আসলে এগুলো পাথর, তো এদের মধ্যে সেই উপাদানটা নেই, যার ফলে ঠিক যেমন সিমেন্টের মধ্যে জল দিলে কি হয় সেটা শক্ত হয়ে জমে যায়। এই যে বৈশিষ্ট্য সেগুলি যে টনচিপের যে গুঁড়ো তার মধ্যে না থাকার কারণে কিন্তু সেটাকে আমরা সিমেন্ট বলতে পারি না। ওকে, তো সেই কারণে আমাদের কি করা দরকার, সেই কারণেই কিন্তু আমাদের সিমেন্টের মধ্যে আলাদা কিছু রাসায়নিক পদার্থ অ্যাড করা দরকার, সেগুলো একটু আমরা দেখে নেব। সিমেন্টের মধ্যে বেশ কিছু ধাতু যেমন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এবং আয়রনের অক্সাইড ও সিলিকেট জাতীয় যৌগ মেশানো থাকে। এর উপাদানগুলোর কিছু খনিজ পদার্থ থেকে পাওয়া, যেমন জিপসাম চূর্ণ ও চুনাপাথর থেকে পাওয়া ক্যালসিয়াম অক্সাইড। তো এরকম কিছু আছে, এগুলো আমাদের প্রত্যেকটাই কিন্তু বেশ কিছু ধাতুর থেকে পাওয়া। আবার কিছু কৃত্রিম ভাবেও তৈরি। তো এখানে সবকিছুই যে ধাতব যে অক্সাইড সেগুলো থেকে পাওয়া যাচ্ছে এমন নয়, কিছু আছে কৃত্রিম, মানে এর যে আঠালো আঠালো যে ব্যাপারটা, যেটা আমি বললাম জল দিলে এটা যে জমে যায়, এই যে ব্যাপারটা শক্ত হয়ে যায়, তো এটা কিন্তু আসলে এর মধ্যে মেশানো কিছু রাসায়নিক উপাদানের কারণেই ঘটে। ঠিক আছে, তো এখান থেকে এইটুখানি আমাদের মনে রাখতে হবে সিমেন্ট কি কোনো রাসায়নিক পদার্থ। তোমরা বলতে পারি হ্যাঁ সিমেন্ট একটি রাসায়নিক পদার্থ। এর মধ্যে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রনের অক্সাইড বর্তমান। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এগুলো কোন কোন ধাতুর অক্সাইড। ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এবং আয়রন, আয়রন ধাতুর অক্সাইড। তার সাথে সাথে সিলিকেট জাতীয় যৌগ মেশানো হয়। এর উপাদানগুলো কিছু খনিজ পদার্থ থেকে পাওয়া, যেমন জিপসাম চূর্ণ বা চুনাপাথর থেকে পাওয়া ক্যালসিয়াম অক্সাইড। তো এরকম কিছু আছে যেগুলো বিভিন্ন ধরনের উপাদান থেকে পাওয়া। এছাড়া কিছু আছে কৃত্রিম ভাবে তৈরি, যেরকম বিভিন্ন ধরনের আঠালো পদার্থ বললাম। বিভিন্ন কেমিক্যাল আছে যেগুলো ডাস্ট করে এর সাথে মেশানো হয়। এটার সাথে যখন জল বিক্রিয়া করে সেটাকে একটা আঠালো জিনিসের তৈরি করার জন্য। ঠিক আছে, এবার চলে আসো, দেখো নিচের দিকে কি বলেছে। বলেছে তুমি যদি সিমেন্ট বালি আর জলের মিশিয়ে একটা দলা পাকিয়ে এক রাত্রি রেখে দাও, কি দেখতে পাবে? স্বাভাবিক আমরা জানি প্রত্যেকে এটা জমে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই না? তো এটাই আমরা দেখতে পাবো। তারপর বলেছে জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডে পরিণত হয়। তো জলের তো বেসিক্যালি সিমেন্টের মধ্যে থাকা যে ক্যালসিয়াম অক্সাইড আছে এটার সাথে যখনই জল বিক্রিয়া করে তখন এটা পরিণত হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, যেটা কিসে পরিণত হয়, ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে বা সিমেন্টের মধ্যে উপস্থিত ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এছাড়া আমরা সিলিকেট জাতীয় যৌগ বললাম, তো তার সাথেও জল যুক্ত হয়। এইসব রাসায়নিক বিক্রিয়াগুলো তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়। তো যে কারণে দেখবে সিমেন্টের কোনো যদি দেওয়াল বা কোনো মানে প্লাস্টার করা হয় বা কোনো কিছু করা হয় সিমেন্টের, মানে বা কোনো কিছু যদি সিমেন্টের কোনো গঠন করা হয়, তাতে দেখবে কিন্তু একদম প্রথম এক সপ্তাহ মতো কিন্তু সেটা রেগুলার জল দিতে হয়। কেন দিতে হয়? কারণ এতে কিছু তাপ উৎপন্ন হয় এবং এই তাপটা যদি জল দেওয়া হয় তখন সেই তাপ, জল যেহেতু অনেক পরিমাণ তাপ শোষণ করতে পারে, কারণ জলের স্ফুটনাঙ্ক কি 100 ডিগ্রি সেলসিয়াস, মানে অনেক বেশি। তো সেই কারণে এর মধ্যে যে তাপটা উৎপন্ন হয় সেটা কিন্তু জল অ্যাবজর্ব করে নেয়, যে কারণে সেই গঠনটার কোনো রকম ক্ষতি হয় না। বোঝা গেল? এবার সেটা তোমার দেওয়াল হতে পারে বা কোনো স্ট্রাকচার, যেরকম কলম যেটাকে বলে। ঠিক আছে, তো এই ধরনের কলম এগুলোতেও কিন্তু জল দেওয়া প্রয়োজন। এটাই। এবার বলেছে ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়। তো এক্ষেত্রে তোমরা জানো যে ছাদ যে ঢালাই করা হয় তাতেও কিন্তু দেখবে ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরদিন থেকেই সেখানে জল দিতে হয়, কারণ সেখানে জল না দিলে কিন্তু ছাদ নষ্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, আর পুরো যে কাজটা পুরোটাই কিন্তু বৃথা হতে পারে। তো এই কারণ। এবার চলে আসো, বলেছে কি কি জিনিস তৈরি হয় বেসিক্যালি সিমেন্ট থেকে। তো এখান থেকে বলেছে গরু খড়, খাবার গামলা, বাড়ি, তারপরে বিভিন্ন ধরনের আমরা বলতে ফুলের টপ তৈরি হতে পারে এগুলো দিয়ে। এরকম বিভিন্ন ধরনের আসবাব, কিন্তু মানে আসবাব বলে ভুল হবে অ্যাকচুয়ালি, বিভিন্ন ধরনের শৌখিন গঠন তৈরি হয় এগুলো থেকে। ওকে,
এবার আমরা ডিসকাস করবো কাঁচ নিয়ে। তো দেখো কাঁচ হচ্ছে একটা খুব সাধারণ জিনিস। কাঁচের আমরা দেখেছি বিভিন্ন ধরনের হচ্ছে মানে গ্লাস থেকে শুরু করে কাঁচের বাটি, গ্লাস, থালা, এ টু জেড বিভিন্ন ধরনের হচ্ছে শৌখিন জিনিসও কিন্তু কাঁচের তৈরি হয়। তো এরকম হচ্ছে কাঁচের অনেক ব্যবহার আছে যেগুলো আমরা এখান থেকে জানবো। কি বলেছে দেখো, এই বিভিন্ন কাজ যেরকম উপরে কতগুলো হচ্ছে কথা বলেছে, বলেছে তোমাদের চারপাশে দেখা কাঁচ ব্যবহার হচ্ছে এমন কয়েকটা জিনিসের উদাহরণ দেয়। যেমন আমরা বলতে পারি কাঁচের থালা, বাটি, গ্লাস ইত্যাদি। এছাড়া বলতে পারি কাঁচের জানলা। এছাড়া বলতে পারি কাঁচের হচ্ছে বিভিন্ন মূর্তি, তাই না, এগুলো হচ্ছে তৈরি হয়। এবার বলেছি এই জিনিসগুলো কি কি কাজে লাগে, তাহলে কিন্তু আমরা হচ্ছে আমাদের মতো করে লিখতে পারি। যদি ওগুলো পরীক্ষায় কোয়েশ্চেন দেবে না, তো এটা নিয়ে হচ্ছে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এর পরের টপিকটায় চলে আসি। বলেছি এই বিভিন্ন কাজে ব্যবহৃত কাঁচ আসলে কি জানো, এটা একটা মিশ্রণ যা মূলত চুনাপাথর, সোডা ভস্ম ও বালি ও বালি থেকে তৈরি করা হয়। তাহলে আসলে কাঁচ কি, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। কাঁচ কি, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে এটা কি, এটা আসলে একটা মিশ্রণ যা মূলত চুনাপাথর, সোডা ভস্ম এবং বালি থেকে হচ্ছে তৈরি করা হয়। তো এগুলো হচ্ছে বিভিন্ন অনুপাতে মিশিয়ে তবেই তৈরি করা হয়। তারপর হচ্ছে রং করার জন্য কাঁচে বিভিন্ন ধাতব অক্সাইড মেশানো হয়। তো এটা খেয়াল রাখবে, রং করার জন্য কাঁচের সাথে এর যে তরল থাকে যখন, কারণ এটা জমে যখন কঠিন হয়ে যায় তখন সেটা কাঁচ হয়, কিন্তু এটা রং করার জন্য এর সাথে বিভিন্ন ধরনের ধাতব অক্সাইড মেশানো হয়। যেমন এখানে হচ্ছে তিনটে কালার দিয়েছে, হলুদ, নীল আর সবুজ। তো দেখো হলুদ রং করার জন্য সেই কাঁচের সাথে নর্মালি কাঁচ সাদা হয় বা ট্রান্সপারেন্ট হয়, কিন্তু সেটাকে হলুদ করতে গেলে সেটার সাথে আয়রন অক্সাইড মেশানো হয়। এবার সেটাকে যদি নীল করতে যাও তাহলে দেখবে সেখানে হচ্ছে কোবাল্ট মেশানো হয়। যদি সেটার বর্ণ সবুজ করতে হয় তাহলে দেখবে তার সাথে হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড মেশানো হয়। তো এই ধরনের হচ্ছে কাঁচ হচ্ছে তৈরি করার জন্য এই উপাদানগুলো মেশানো হয়। এটা তোমাদের অবশ্যই খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, তো এটা খেয়াল রাখবে। এবার বলেছে জানো কি, রসায়ন, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞানের এইসব শাখা কাঁচের তৈরি নানান যন্ত্রপাতি ছাড়া এগোতোই না। যেরকম আমরা হচ্ছে বলি একটু তোমাদের, যেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা, এখানে মাইক্রোস্কোপ বলে একটা জিনিস হচ্ছে ব্যবহৃত হয়, যে যন্ত্রটা তোমরা নাম প্রত্যেকেই শুনেছো। তো এই মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র, এর মধ্যে আসলে যেটা কাজ করে সেটা কিন্তু আসলে কাজ, কারণ এর মধ্যে বিভিন্ন লেন্স কাজ করে। তো এই লেন্স তৈরি হয় কি থেকে, কাঁচ থেকে। তো তাহলে তো সেখান থেকে আমরা বলতে পারি যে কাজ যদি হচ্ছে এত ইম্পর্টেন্ট না হতো বা কাজ যদি হচ্ছে না আসতো, তাহলে কিন্তু এই যে সাবজেক্ট গুলোর কথা বলা হলো, এই যে বিষয়গুলোর কথা বলা হলো, এতে অনেক গবেষণায় কিন্তু হচ্ছে পরিষ্কারভাবে করা যেত না বা ভালোভাবে করা যেত না। তো সেই কারণে বলতে পারি আমরা কাজের কিন্তু গুরুত্ব আছে। তাহলে এই কয়েকটা জিনিসই তোমাকে পড়তে হবে, যেগুলো হচ্ছে এখান থেকে আমি দাগ দিই। তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের টপিকে, যেখানে আমরা পরিবেশের সংশ্লিষ্ট যৌগের প্রভাব এটা হচ্ছে দেখবো। ওকে।